ইন্ডিয়া জায়গায় উঠেছে, তাদের তরুণ ছাত্র সমাজ জায়গায় উঠেছে, ঠিক বাংলাদেশের মতো নেপালের মতো ছড়ায় পড়তেছে আন্দোলন ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে। দিল্লির আকাশ এখন মুখরিত আজাদি আর ইনকিলাব স্লোগানে। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের সব পরিচিত দৃশ্য দেখা যাইতেছে দিল্লিতে। ছররাগুলির পেলেটে আহত ছাত্র, গণগ্রেপ্তার, পুলিশকে ছাত্রদের দাবরানি, ছাত্রীর পুলিশের গাড়ি ঠেকায় দেওয়া, আন্দোলনকারীদের খাবার পানি দেওয়া, খাবার দেওয়া, ঠিক যেন আর একটা জুলাই জায়গায় উঠতেছে আস্তে আস্তে। অনেকে আশা করতেছেন ইন্ডিয়াতেও কি বাংলাদেশের নেপালের মতো বিপ্লব হবে, মোদি কি হেলিকপ্টারে পালাবে, আখেরে কি হবে এখন বলা মুশকিল। তবে আন্দোলন ভারতবাসীর জন্য এক অভূতপূর্ব সুযোগ তৈরি করছে। সেই সুযোগ তারা কাজে লাগাইতে পারবে কিনা জানি না, তবে আমাদের সফল বিপ্লবের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করতে পারি, যেন আন্দোলন আরো অগ্রসর করা যায়। আজ আমরা দেখবো এই আন্দোলন কেন, কিভাবে তৈরি হলো, কেমন ভাবে শক্তি সঞ্চয় করলো, আর কেমনে এই লড়াই মোদির হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ উৎখাতের দিকে যাইতে পারে, সেই আলাপটা করি। এই আন্দোলন আমাদের বোঝা দরকার, অনুসরণ করা দরকার, সমর্থন করা দরকার। আসেন আল্লাহর নামে শুরু করি। এই বছরের মে মাসে মাঝামাঝি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে একটা মন্তব্য করছে, খুব ফাউল মন্তব্য করেছিলেন। বেকার তরুণদের একাংশকে তুলনা করছেন আরশোলা আর সমাজের পরজীবীর সাথে। There are youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. সি সি সি, পরে কইছে ভুল বোঝা হয়েছে, যেমন কয় আর কি। হ্যাঁ, হাসিনা যেমন রাজাকার কইছিল আমার মন্তব্যকে ভুল বুঝেছিল। যাই হোক, কয়েকদিনের মধ্যে একটা অসম্ভব জিনিস ঘটে উঠলো, কেউ আন্দাজি করেনি। লক্ষ লক্ষ তরুণ এই আরশোলা গালিটাকে নিজের নাম বানায় নিল। তোমরা আমাদের আরশোলা বলছো, ঠিক আছে, তাহলে দেখো আরশোলারা এক হইলে কি হয়। তুমি আমাদের রাজাকার বলছো, দেখো রাজাকাররা এক হইলে কি হয়। জন্ম নিল ককরোচ জনতা পার্টি, একই রকম ভাবে বাংলাদেশের মতো। নামটা নিজেই একটা স্যাটার। ভারতীয় জনতা পার্টির বদলে ককরোচ জনতা পার্টি, এটা প্যারোডি। আর 2 মাস পরে দিল্লির রাস্তায় হাজার হাজার তরুণ। এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দে, একজন 30 বছর বয়সে কমিউনিকেশন স্ট্র্যাটেজি, বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে মাস্টার্স করছে। ককরোচ পার্টি যে গতিতে ছড়াইছে সেটা অবিশ্বাস্য। চালুর 78 ঘন্টার মধ্যে ইনস্টাগ্রামে 30 লক্ষ ফলোয়ার, 5 দিনে কম সময় 1 কোটি পার। বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টকে ছাড়াই গেছে। মে মাসের শেষে 2 কোটির বেশি ফলোয়ার, 3,50,000-এর বেশি রেজিস্টার্ড সদস্য। 12 বছর ধরে ক্ষমতায় থাকা একটা দলের চেয়ে বেশি ফলোয়ার 2 মাস বয়সে একটা স্যাটায়ার আন্দোলনের। এটা শুধু একটা সংখ্যা না, এটা একটা সিগন্যাল। তারা রাস্তায় নামলো কেন? 2টা কারণ। এক, পরীক্ষা কেলেঙ্কারি। ইন্ডিয়ার মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে গেল, সরকার পরীক্ষা বাতিল করতে বাধ্য হইল। 3রা মে পরীক্ষার পরপরই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। রাজস্থানে টেলিগ্রামে ছড়ানো প্রায় 120টা প্রশ্ন গেস্ট পেপারের সাথে মিলে যায়, সাজেশনের সাথে মিলে যায়। 20 লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল। পরীক্ষা বাতিল হয় এবং এর জেরে আত্মহত্যার ঘটনাও ঘটে, ঠিক হাসিনা আমলের মতো। একের পর এক প্রশ্ন ফাঁসের ছিল না। এই একটা ঘটনায় গোটা দেশের তরুণদের ক্ষোভের প্রতীক হয়ে দাঁড়াইল। আর 2 নাম্বার, রাষ্ট্রীয় দমন। এখানে একজন মানুষকে আমাদের চিনতে হবে, যাকে না চিনলে আন্দোলনের মাত্রা বোঝা যাবে না। সোনাম ওয়াংচুক। কে ইনি? ইনি লাদাখের একজন ইঞ্জিনিয়ার, শিক্ষা সংস্কারক এবং পরিবেশ কর্মী। 1988 সালে উনি সেকমল নামে একটা বিকল্প স্কুল আন্দোলন গড়ে তোলেন। চক, টক আর লাঠির বদলে আনন্দময় বাস্তব দক্ষতা ভিত্তিক শিক্ষা, বিশেষত লাদাখের প্রান্তিক তরুণদের জন্য। এই কাজের জন্য তিনি 2018 সালে এশিয়ার অন্যতম সম্মানজনক রমন ম্যাগসেসে পুরস্কার পাইছিলেন। পরে 2019-এ অনুচ্ছেদ 370 বাতিল এবং লাদাখকে বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পর থেকে তিনি লাদাখের সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের মর্যাদার দাবিতে বারবার অনশন করছেন। কিন্তু ইন্ডিয়া জুড়ে সাধারণ মানুষ তাকে অন্য একটা কারণে চেনে। কথিত আছে 2009-এর ব্লকবাস্টার 3 ইডিয়টসের আমির খানের অভিনীত যে চরিত্র ছিল ফুনসুং ওয়াংডু, এইটা ওয়াংচুকের আদলে তৈরি। নামেও কিন্তু মিল আছে, ওয়াংডু আর ওয়াংচুক। চরিত্রটার সাথে ওয়াংচুকের মিল কিন্তু স্পষ্ট। প্রথাগত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী, উদ্ভাবক, প্রত্যন্ত এলাকায় শিশুদের আনন্দে শেখানো একজন শিক্ষক। এবং আমির খানও কিন্তু এরকম লাদাখের আশেপাশেই গেছিল আর কি। সত্য মিথ্যা যাই হোক, জনপ্রিয় মানুষের জনপ্রিয় স্মৃতিতে ওয়াংচুক, ফুংসুক ওয়াংডু, এই ধারণাটাই তাকে জাতীয় আইকন বানাইছে এবং সেটাই এই আন্দোলনে তার আলাদা ওজন দিছে। এই মানুষটাই 59 বছর বয়সী ম্যাগসেসে জয়ী লক্ষ তরুণের কাছে অল ইজ ওয়েলের প্রতীক। যখন ককরোচ আন্দোলনের সংগতিতে তিনি 3 সপ্তাহ অনশন করলেন আর পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেল, তখন ক্ষোভ বিস্ফোরিত হইল। একজন সাধারণ কর্মী না, একজন জাতীয় নৈতিক প্রতীকের গায়ে হাত পড়ায় আন্দোলন নতুন মাত্রা পাইল। আর 20 জুলাই
10,000-এর বেশি বিক্ষোভকারী পার্লামেন্টের দিকে মিছিল করলো, দাওয়া দিল, পুলিশ কাঁদানে গ্যাস লাঠি চালাইলো। এইটাই এখন পর্যন্ত মোদী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল দাবি এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আর পরীক্ষা ব্যবস্থার সংস্কার। এখনো পর্যন্ত মোদী হটাও দাবি তারা তোলেনি, অন্তত এখন না। আমাদের জুলাই বিপ্লবও কিন্তু শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, একটা পেটি বুর্জোয়া দাবি নিয়ে। সেটাই হাসিনা উৎখাতের লড়াই হয়ে গেল। এই আন্দোলনটার সাথে জড়ায় আছে তরুণদের বঞ্চনা আর অনিশ্চিত ভবিষ্যতের ঘটনা। হঠাৎ করে কিন্তু এটা জ্বলে ওঠেনি তরুণেরা। মোদির শাইনিং ইন্ডিয়ার নিচে কোন অন্ধকার জমে আছে সেটা কেউ ঠাউর করতে পারেনি, কিন্তু এই অর্থনৈতিক সংকটই তরুণদের সরাসরি আঘাত করছে আর তরুণেরা গর্জে উঠছে। এই সংখ্যাগুলো একটু দেখে নি। ইন্ডিয়ার জনসংখ্যা তো 2026-এ প্রায় 147 কোটি। এর 65% 35 বছরের নিচে। শুধু 15 থেকে 29 বছর বয়সী তরুণেরাই প্রায় 37 কোটি। পৃথিবীতে সর্বোচ্চ। প্রত্যেক বছর 1,20,00,000 নতুন তরুণ শ্রমবাজারে ঢুকতেছে, কিন্তু ইন্ডিয়ায় 25 বছরের নিচে গ্রাজুয়েটদের বেকারত্ব প্রায় 40%। বেকার তরুণদের মধ্যে যারা 20 থেকে 29 বছর বয়সী, তাদের মধ্যে গ্রাজুয়েটদের অংশ 2017-তে 46% ছিল, 2023-এ এটা 67% হয়েছে। বেকারদের 2/3 এখন ডিগ্রিধারী গ্রাজুয়েট। মানে লেখাপড়া করলে যে গাড়ি ঘোড়া চলা যাবে তা কিন্তু না। শিক্ষার দারিদ্র্য থেকে বেড়ানোর আর সিঁড়ি হয়ে নাই। শিক্ষা এখন হতাশার একটা নতুন উৎস। 20 থেকে 29 বছর বয়সী 6.5 কোটি গ্রাজুয়েটের মধ্যে প্রায় 1 কোটির বেশি বেকার গ্রাজুয়েট। এই সংখ্যাটা সুইডেন বা পর্তুগালের গোটা জনসংখ্যার চেয়ে বেশি। 2004 থেকে 2023 পর্যন্ত প্রত্যেক বছর প্রায় 1/2 কোটি গ্রাজুয়েট যোগ হইতেছে, কিন্তু চাকরি পাইতেছে 28 লক্ষ। স্যামুয়েল হান্টিংটনের একটা পুরানো ধারণা আছে, যখন একটা সমাজে আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশন দ্রুত বাড়ে কিন্তু সুযোগ বা অপরচুনিটি সেই গতিতে বাড়ে না, তখন সেই যেই ফাঁকটা তৈরি হয় সেটাই অস্থিরতার জন্মভূমি। অর্থনীতিবিদরা এটাকে বলে অ্যাসপিরেশন অপরচুনিটি গ্যাপ। ভারতের 36 কোটি তরুণ শিক্ষিত হচ্ছে, স্বপ্ন দেখতেছে, ইনস্টাগ্রামে গোটা দুনিয়ার জীবনযাত্রা দেখতেছে, আর বাস্তবে চাকরি নেই। এই ফাঁকটাই ককরোচ। বঞ্চনাটা বানানো না, সংখ্যায় প্রমাণিত এবং গভীর। এটা নিছক ভাইরাল একটা ট্রেন্ড না। ভারতের তরুণরা অনেকবারই রাজপথে নামছে, এইবারও নামছে, রাজনৈতিক পরিবর্তনও আনছে। আসেন সেইগুলো আমরা একটু ফিরে ফিরে দেখি। ভারতের ছাত্র তরুণদের আন্দোলন এটা নতুন কিছু না। এই আন্দোলনগুলো দেখলে একটা প্যাটার্ন কিন্তু ধীরে ধীরে বাড়ায় আসে। 1974-এ গুজরাট আর বিহারের কলেজগুলোয় ছাত্রগুলো রাস্তায় নামলো। দাবি খুবই সাধারণ, সেনা দাবি, শিক্ষার ফি কমাও, খাবারের দাম কমাও, দুর্নীতি থামাও। আগের বছর ফসল মার খেয়েছিল ওই অঞ্চলে, খাদ্য উৎপাদনে ধস নামছে, মূল্যস্ফীতি ঠেকছে প্রায় 17%। মানুষের পেটে টান পড়ছে, আর ছাত্ররা সেই ক্ষোভের প্রথম কণ্ঠস্বর হয়ে উঠল। কিন্তু ছাত্র আন্দোলনের একটা চিরকালীন সমস্যা আছে, উত্তেজনা থাকে, সংগঠন থাকে না। ক্ষোভ থাকে, কিন্তু গোটা দেশের কাছে গ্রহণযোগ্য মুখ থাকে না। বিহারের ছাত্ররা এই দেয়ালে বারবার ধাক্কা খাইতেছিল। তারা তখন এমন একজনের দ্বারস্থ হইল যিনি বহু বছরের সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন, নাম জয়প্রকাশ নারায়ণ। ইনি কে? ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন কিংবদন্তি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে জেল খাটছেন, সমাজতন্ত্রী নেতা হিসেবে নেহরুর সমসাময়িক। কিন্তু স্বাধীনতার পর উনি ক্ষমতার রাজনীতি আর করেন নাই, ছেড়ে দিচ্ছেন। মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল ওনাকে, প্রস্তাব ফিরাই দিচ্ছেন উনি প্রস্তাব। উনি সামাজিক আন্দোলন করতেন, ভূমিহীনদের সাথে কাজ করতেন, জমিদারদের কাছ থেকে জমি নিয়ে গরিবদের বিলায় দিতেন। তার মানে ওনার কোনো পদ ছিল না, দল ছিল না, ক্ষমতার লোভ ছিল না। ঠিক এই কারণেই তার কথার ওজন ছিল অন্য সবার চেয়ে বেশি। 1974 সালে তার বয়স 72 বছর, শরীর ভাঙা, হার্টের রোগ। ছাত্র তখন থেকে নেতৃত্ব নিতে অনুরোধ করলো, একটা শর্ত দিয়েছিলেন যে আন্দোলন হইতে হবে সম্পূর্ণ অহিংস। তারপর রাজি হয়েছিলেন উনি, খেলা ঘুরে গেল। জয়প্রকাশ যোগ দেওয়ার আগে ওইটা ছিল বিহারের ছাত্রদের একটা আঞ্চলিক ক্ষোভ, যোগ দেওয়ার পরে সেটা হয়ে দাঁড়ালো একটা জাতীয় নৈতিক অভিযান। ইনি নাম দিলেন সম্পূর্ণ ক্রান্তি, সম্পূর্ণ বিপ্লব। ছাত্রদের দাবি আর ফি আর খাবারের দামে সীমাবদ্ধ থাকলো না, দাবি হয়ে গেল গোটা ব্যবস্থার পরিবর্তনের। বিরোধী দলগুলো একজোট হইল তার পেছনে, কারণ তাকে কোনো দলের লোক বলে দাগানো যাইতেছিল না। একটা ছাত্র আন্দোলন জাতীয় রূপ নিয়েছিল তখনই, যখন সে একজন নৈতিক কর্তৃত্ব সম্পন্ন ক্ষমতা নিরপেক্ষ মানুষকে সামনে পাইছিল। আজকের ককরোচ আন্দোলনে সোনাম ওয়াংচুক ঠিক সেই ভূমিকায় দাঁড়াইতেছেন মনে হয়। এই বিহারের আন্দোলনের ফলে ইন্দিরা গান্ধীর গদি নড়ে গেছিল, জরুরি অবস্থা জারি হইল, সংবাদপত্র বন্ধ, বিরোধী দলের নেতারা জেলে, জয়প্রকাশ নারায়ণকেও জেলে নেওয়া হয়েছিল, গণতন্ত্র স্থগিত। মনে হইল সব শেষ, ইন্দিরা গান্ধী জিতে গেল। কিন্তু ইতিহাস এইটা T20 না, এটা টেস্ট ম্যাচ, এটা দীর্ঘ খেলা খেলে। 3 বছর পর 1977-এ সেই ইন্দিরায় ভোটে ধরাশায়ী হইল।
আর ওই ছাত্র আন্দোলনের গর্ভ থেকে জন্ম নিল একটা গোটা রাজনৈতিক প্রজন্ম, নীতিশ কুমার, লালু প্রসাদ, আরো অনেকে, যারা পরের 40 বছর ভারতের রাজনীতি চালাইছে। আন্দোলন হারে যাও জিতছিল, তবে সঙ্গে সঙ্গে না। এর 16 বছর পর 1990 ছাত্ররা আবার রাস্তায় নামছিল। ইন্ডিয়া জাতপাতের বৈষম্য কাটাইতে সরকারি চাকরি এবং শিক্ষা একটা সংরক্ষণের ব্যবস্থা আছে, কোটা সিস্টেম আছে বহু বছর থেকে, দলিত আর আদিবাসীদের জন্য। কিন্তু মাঝখানে একটা গ্রুপ রয়ে গেছে, ওবিসি, অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী, জনসংখ্যার প্রায় অর্ধেক, কিন্তু যারা অস্পৃশ্য না আবার উচ্চ বর্ণও না। 1979 সালে বিপি মন্ডলের নেতৃত্বে একটা কমিশন সুপারিশ করছিল যে এদের জন্য 27% একটা সংরক্ষণ কোটা দরকার। রিপোর্টটা 10 বছর ধরে ফেলায় রাখা হয়েছিল আলমারিতে, কোনো সরকারি ছোঁয়ার সাহস পায়নি। 1990 প্রধানমন্ত্রী ছিল ভিপি সিং। উনি ভিপি সিং সেটা কার্যকর করার ঘোষণা দিলেন, আর তখনই আগুন লাগলো। রাস্তায় নামলো মূলত উচ্চ বর্ণের শহুরে ছাত্ররা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাদের ভয় 27% যদি সিট চলে যায় আর চাকরি যদি চলে যায়, আমাদের কি থাকলো? আন্দোলন ছড়াইলো সারা দেশে, তা এমন মরিয়া চেহারা নিল যে ছাত্ররা প্রকাশ্যে গায়ে আগুন দিতে শুরু করলো। রাজীব গোস্বামী নামের এক ছাত্রের জ্বলন্ত শরীরের ছবি হয়ে উঠলো সেই সময়ের প্রতীক। 74-এর সাথে পার্থক্যটা দেখেন। জেপির আন্দোলন ছিল সমাজের নিচতলার পক্ষে, বঞ্চিতদের হয়ে, আর মন্ডল বিরোধী আন্দোলন ছিল উল্টা, প্রতিষ্ঠিত সুবিধাভোগীদের সুবিধা রক্ষার লড়াই। দুটাই ছাত্র আন্দোলন, দুটাতেই তরুণরা রাস্তায়, দুটাতেই আত্মত্যাগ, কিন্তু ইতিহাসের দাঁড়িপাল্লায় দুটার ওজন কি এক না? ছাত্ররা রাস্তায় নামলে সেটা প্রগতিশীল হয়ে যায় না। এই কথাটা আজকের কক্সবাজারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। যেমন শাহবাগের তরুণ আর জুলাইয়ের তরুণরা কি এক? কোনটা প্রগতিশীল? শাহবাগ প্রতিক্রিয়াশীল আর জুলাই প্রগতিশীল। তরুণরা কি চাইতেছে তা না, প্রশ্নটা হলো কারো হয়ে চাইতেছে। আর এই আন্দোলনের ফল আসলে খুব দ্রুতই। বিজেপি ভিপি সিং এর উপর থেকে সমর্থন তুলে নিল, আর নভেম্বরে ভিপি সিং সরকার পড়ে গেল। দেখে মনে হলো আহা, আন্দোলনের সরকার ফেলাই দিল। না, ভিপি সিং এর সরকার ছিল একটা ভঙ্গুর জোট সরকার। নিজের কোনো সংখ্যাগরিষ্ঠতা ছিল না, বাইরে থেকে দুই বিপরীত মেরুর সমর্থনে টিকেছিল, একদিকে বিজেপি আর একদিকে বামপন্থীরা। অদ্ভুত ব্যাপার। এই সরকার এমনিতেই সুতায় ঝুলতেছিল, রাস্তার চাপ শুধু শেষ ধাক্কাটা দিছে। সরকার পড়ছিল সংসদের ভেতরে, রাস্তায় না। বাম আর বিজেপি একসাথে সরকারকে সমর্থন দিছিল, আজীব ব্যাপার না? এরপরে 2011 দিল্লির যন্তর মন্তরে অনশনে বসলো একজন প্রবীণ গান্ধীবাদী সমাজকর্মী, আন্না হাজারে। মহারাষ্ট্রের গ্রামে পানি সংরক্ষণের কাজ কইরা পরিচিত হয়েছিলেন, ঠিক একই জায়গায় যেখানে আজকে কক্সবাজার বসে আছে। দাবি একটাই, একটা শক্তিশালী দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান লোকপাল দিতে হবে। প্রেক্ষাপট তখন কমনওয়েলথ গেমস আর 2G স্পেকট্রামের মতো বিশাল কেলেঙ্কারি হইতেছে, একের পর এক ফাঁস হইতেছে দুর্নীতির কথা, কেলেঙ্কারির কথা। মধ্যবিত্ত রাস্তায় নেমে আসলো, 24 ঘন্টায় টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করলো। তরুণ স্বেচ্ছাসেবকরা মোমবাতি হাতে জড়ো হইল, ফেসবুক টুইটার উপসে পড়লো। আবার সে একই সূত্র, একজন ক্ষমতা নিরপেক্ষ নৈতিক কর্তৃত্ব সম্পন্ন প্রবীণ, তার পেছনে ক্ষুব্ধ তরুণেরা। সরকার সরাসরি পড়েনি, লোকপাল আইন শেষ পর্যন্ত পাশ হয়েছিল, তবে অনেক পানি ঘোলা কইরা। কিন্তু আসল ফল ছিল অন্য জায়গায়। এই আন্দোলনের পেট থেকে বাড়ায় আসলো একটা নতুন রাজনৈতিক দল, আম আদমি পার্টি। আর 3 বছর পর 2014-তে কংগ্রেস জোট ক্ষমতাচ্যুত হইল। আম আদমি পার্টি দিল্লিতে দুর্দান্ত করলো, পাঞ্জাবেও পৌঁছাইলো, কিন্তু জাতীয় বিকল্প হইয়া উঠতে পারলো না। শহুরে শিক্ষিত মধ্যবিত্ত ভিত্তির বাইরে বেড়ানো তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াইল। এটা মনে রাখবেন, এই ঘটনা ঘটছে জাসদের ক্ষেত্রে, এনসিপির ক্ষেত্রেও। আর ককরোচ আন্দোলনের সামনে ঠিক একই ফাঁদ কইরা আছে, আর একটা আম আদমি হয়ে যাওয়ার ফাঁদ। এবার দুইটা সাম্প্রতিক ঘটনা, এই দুইটাই মোদী সরকারের আমলে। প্রথমটা সিএএ এনআরসি বিরোধী আন্দোলন, 19 থেকে 20, নাগরিকত্ব আইনের সংশোধন করে দেশ জুড়ে বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তাল, দিল্লির শাহিনবাগে মাসের পর মাস ধরে বসে থাকা নারীদের অবস্থান, বিশাল আবেগ ঘন ছবির মতো সুন্দর প্রতিরোধ, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রীয় দমন, দিল্লিতে দাঙ্গা হইল, আর তারপরে কোভিডের ধাক্কা। সব মিলে আন্দোলন স্থিমিত হয়ে গেল, আইনটা রয়ে গেল, কিন্তু তার ঠিক পরেই আসলো দ্বিতীয় আর একটা ঢেউ। এবং এইটাই এই গোটা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কৃষক আন্দোলন। 2020 থেকে 21 তিনটা নতুন কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকেরা ট্রাক্টর নিয়ে দিল্লির সীমান্তে এসে বসে পড়লেন। শুধু বসে পড়া না, তারা সেখানে রীতিমতো সংসার পাতলেন, রান্নাঘর করলেন, লাইব্রেরি হইল, চিকিৎসা শিবির হইল, এখানে পত্রিকা ছাপা হইতো। শীত গেল, গ্রীষ্ম গেল, কোভিডের ঢেউ গেল, তারা নড়ল না 1 বছরের বেশি সময়। আর 1921 নভেম্বরে যা ঘটলো তা প্রায় অভাবনীয়। মোদী নিজে টেলিভিশনে এসে ঘোষণা দিল 3টা আইনই প্রত্যাহার করা হইতেছে। कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए, किसी को भी दोष देने का नहीं है। आज मैं ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। কেন কৃষকরা পারলেন যেখানে সিএ আন্দোলন পারল না?
কারণ কয়েকটা। কৃষকদের ছিল একটা সুনির্দিষ্ট সীমিত দাবি, এই 3টা আইন বাতিল করো, ব্যাস। ছিল তাদের প্রস্তুত সংগঠন, ছিল কৃষক ইউনিয়ন, ছিল দশকের পর দশক ধরে গড়ে উঠছিল ইউনিয়ন, যাদের সংগঠন এবং আন্দোলনের অভিজ্ঞতা ছিল। আর ছিল আর্থিক ভিত্তি, টাকা পয়সা ছিল, লোকবল ছিল, যা দিয়ে 1 বছর টিকে থাকা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের দেশবিরোধী বা সাম্প্রদায়িক বলে ট্যাগ দিয়ে দেওয়া যায়নি। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ ছিল, সবাই হিন্দু ছিল, শিখ ছিল। এবং পাঞ্জাব আর হরিয়ানা সেই জায়গা থেকে, যেখানে পাঞ্জাব আর হরিয়ানা থেকে সেনাবাহিনীতে সবচেয়ে বেশি সৈনিক পাঠানো হয়, এই বৈধতার যে বর্ম ছিল এটাই তাদের বাঁচাই দিয়েছিল। অর্থাৎ শক্তিশালী সরকারকে হারানো যায়, কিন্তু আবেগ দিয়ে না, যায় সংগঠন, ধৈর্য, সীমিত দাবি আর প্রশ্নাতীত বৈধতা দিয়ে। এই জন্যই ছাত্ররা বাংলাদেশে সফল হয়েছিল। রাজনৈতিক দলগুলো বছরের পর বছর, ঈদের পর আন্দোলন ঘোষণা দিয়েও করতে পারেনি, সফল হইতে পারেনি। এখন আসেন দেখি আন্তর্জাতিক মিডিয়া এই ভারতের ককরোচ আন্দোলন নিয়ে কি বলতেছে। পশ্চিমের মূলধারার মিডিয়া কিন্তু বলতেছে এটা আঞ্চলিক ঢেউয়েরই অংশ। আঞ্চলিক ঢেউ মানে যেটা নেপালে হয়েছে, বাংলাদেশে হয়েছে। নিউজ উইক তো সরাসরি লিখছে এই প্রতিবাদ গত 2 বছরে বাংলাদেশ, নেপাল থেকে কেনিয়া, মাদাগাস্কার, মরক্কো, মেক্সিকো পর্যন্ত ছড়ায় পড়া জেনজি রাস্তার আন্দোলনগুলোর প্রতিচ্ছবি। ফিনান্সিয়াল টাইমস বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল বলেন, এনপিআর বলেন, আল জাজিরা বলেন, পিবিএস বলেন, সবাই আন্দোলনটাকে বাংলাদেশ নেপালের প্রেক্ষাপটে বসায় বিশ্লেষণ করতেছে। আমি যেটা বললাম এই প্রথমে অর্থনীতি, ওয়াল স্ট্রিট জার্নাল অর্থনীতিকে মূল কারণ হিসেবে দেখাইতেছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, কিন্তু তরুণদের চাকরি নেই, এটাই ওয়াল স্ট্রিট জার্নাল বলছে। এখন এই আন্দোলন মোদির পতনের দিকে যাবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে মোদিকে যথেষ্ট চাপে তো ফেলবেই। এই আন্দোলন যদি সারা ভারতের সব রাজ্যে ছড়ায় যায় তাহলে একটা বিপ্লবাত্মক অবস্থা সৃষ্টি হইতে পারে। তবে এই আন্দোলন যেটা স্পষ্ট করছে, ইন্ডিয়ান সমাজের গভীরে মোদির শাসনের বিরুদ্ধে বিপুল সংখ্যক মানুষ ক্ষুব্ধ, কিন্তু তারা কথা বলতে পারে না, পথে নামতে পারে না, এবং এরা রাজনৈতিক দলের পিছনে দাঁড়াবে না। বাংলাদেশের মতোই কোন একটা নৈতিক কর্তৃত্ব সম্পন্ন তরুণরা যদি আসে তাদের পিছনে ঝাঁপে পড়বে। তারা কথা বলার স্পেস পেলেই তারা রাস্তায় নেমে আসবে, তাদের সমর্থন জানাবে। সারা ভারতের তরুণ সব রাজ্যে পথে নামুক। এই সুযোগে মোদির হিন্দুত্ববাদকে পরাজিত করার সুবর্ণ সুযোগ আশা করি ইন্ডিয়ার তরুণ সমাজ হারাবে না। আজ হোক কাল হোক মোদির শাসন শেষ হবে, মোদির পতন হবে, মোদির হিন্দুত্ববাদ পরাজিত হবে। ভারতের তরুণেরা তাদের শক্তি চিনতে শুরু করছে। মোদির পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন করে শুরু হবে। এই উপমহাদেশের রাজনীতি পাল্টায় যাচ্ছে, যাইতেই হবে। আমরা এই মহান পরিবর্তন দেখে যেতে পারবো ইনশাল্লাহ। হাসিনা পলাইছে আর তার নাগর মোদি পলাইবে না, এইটা হয় না। আমাদের জীবনে হেলিকপ্টার করে মোদিকে পলাইতে দেখা হবে এক বেহেশতি সুখ। আশা করি খোদা তাআলা আমাদের সেই সুখ থেকে বঞ্চিত করবেন না। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, ককরোচ জনতা পার্টি জিন্দাবাদ।